গুড মর্নিং ফ্রম প্যাংগং। গাড়িতে সব মালপত্র তোলা হয়ে গেছে, জাস্ট বিল দেওয়া হচ্ছে। এটা ছিল আমাদের রিসর্টটা, এটা মিষ্টি হিলস কেবিন প্যাংগং। তো এখন এখান থেকে জাস্ট স্টার্ট করব। পিছনে প্যাংগং লেকের কালারটা খালি দেখো একবার। এই হচ্ছে এখন প্যাংগং লেকের জলের কালার। ওই দিকে ওই 3 ইডিয়টসের স্পটটাতে আরেকবার যাবো এখন। কালকে অন্ধকার হয়ে গেছিলো, ভালো ছবি তোলা যায়নি। এখন গিয়ে এবার ছবি তুলবো, এদিক দিয়ে গিয়ে নামবো ওখানে, আবার ব্যাক করে এই রুট দিয়ে ব্যাক করে এপাশে চলে যাব আমরা হানলের দিকে। চলে এসেছি আবার আমরা প্যাংগংয়ের পাড়ে। এখন দেখো জলের কালারটা পুরো নীল। ওই পাশটাতে যাবো একটু, ওদিকটাতে গিয়ে দেখি তারপর কোনখান থেকে ভালো ভিউ আসবে, সেরকম একটা জায়গার থেকে ছবি নিতে হবে। এই হচ্ছে প্যাংগং লেকের জল। ওই পাশের জলটা আরো নীল দেখাচ্ছে, ওই দিকটাতে যাই। আর ঘোড়া আবার শুয়ে শুয়ে ঘুমায় নাকি? ঘোড়া তো দাঁড়িয়ে ঘুমায়। প্যাংগং পুরো লাদাখের সব থেকে সুন্দর জায়গা। জলের কালার কি! ছবি টবি তুলে নিলাম, এবারে যাচ্ছি গাড়ির কাছে। আর আমরা যাবো স্প্যাকমিক হয়ে, তারপরে ওই ধার দিয়ে যেরকম রাস্তাটা একদম চলে যাচ্ছে পাহাড়ের গা দিয়ে দিয়ে লেকের সাইড দিয়ে, ওই দিক দিয়ে আমরা চুসুল হয়ে বেরিয়ে যাব হচ্ছে হানলের দিকে। চুসুল কিন্তু চায়না বর্ডারের একদম কাছে, তো ওদিক দিয়ে আমরা যাব। প্যাংগং রোড ধরে আমরা এখন এগিয়ে যাচ্ছি মান এবং মিরাক ভিলেজের দিকে। এই যে বাদিকে প্যাংগং লেক, পুরো এর গা দিয়ে দিয়ে রাস্তাটা চলবে প্যাংগং রোডটা। এরকমই হয়তো রোড কন্ডিশন থাকবে। এবং মিরাক পার করে আমরা যাব টুয়ার্ডস চুসুল। চুসুলের পরে যাব রেজাংলা ওয়ার মেমোরিয়াল, সেটা দেখে নিয়ে সেখান থেকে আমরা তারপরে চলে যাব সোজা হানলে। আর আপাতত এইরকম ভিউ এনজয় করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি। প্যাংগং লেকটা কিন্তু এক একটা জায়গায় জলের কালারটা এক এক রকম। রোদটা যেখানে যেরকম ভাবে পড়ছে, মানে সূর্যের পজিশনটা চেঞ্জ হচ্ছে, লেকেরও কিন্তু জলের কালারটা বিভিন্ন জায়গায় আস্তে আস্তে চেঞ্জ হতে হতে যাচ্ছে। ওই যে নিচে রাস্তা রয়েছে, ওইসব রাস্তা দিয়ে গাড়ি নিয়ে নামিয়ে দেওয়া যেত, তাহলে একদম লেকের ধারে চলে যাওয়া যেত। নামাবো গাড়ি? এখান থেকে একটা রাস্তা রয়েছে দেখছি। কিছু বলবে না কেউ? কে কি বলবে? চলো দেখি, দাঁড়াও। না, এই যে গাড়ির মান ভিলেজ ঢোকার আগে এখানে জলের কালারটা দেখো শুধু, কি কালার! কোথাও দিয়েও লেকের পাড়টায় যাওয়ার জায়গা পাচ্ছি না। এই গাড়ি নিয়ে একটা লেকের পাড়ে যাওয়া যেত, দারুণ ভিউ পেতাম, সঙ্গে একটু লেকের জল। ওরে বাবা, কালার দেখো জলের! একদম ওই পাশটাতে গিয়ে দাঁড়াই। কি শেষ নাকি লেকটা? না না, লেক তো পুরো চায়নার ভেতরে চলে গেছে। দেখো খালি এখানে কালার দেখছো লেকের। ওদিকের পাহাড়গুলো এরকম গ্রে, তার সামনে এরকম কালারের জল, আর এই রাস্তার সামনে এরকম পাহাড়। কালারটা মানে একদম ফাটাফাটি এখানে লেকের জলের কালারটা। লাস্ট আমরা রাস্তা দিয়ে যেতে যেতে গাড়ি নিয়ে নেমে আসলাম এখানে। আহা, প্যাংগংয়ের সাইডে গাড়ি নিয়ে এসেছি নিচে।
এবার একটু সামনের দিকে যাচ্ছি, দেখি জল ভরা যায় কিনা, কোনো জায়গার থেকে জল ভরতে পারি কিনা একটু দেখবো, যাওয়ার জায়গা আছে কিনা। মেরাক ভিলেজে আসা মাত্র দেখো কি ওটা অদ্ভুত কালারের একটা গাছ, চারিদিকে হলুদ হলুদ পুরো গাছের কালার গুলো, অদ্ভুত রকমের একটা। দেখো পুরো গাছের কালার গুলো কিরকম এখানে। আর এখানেও কিন্তু বেশ কিছু হোমস্টে রয়েছে, আমচি হোমস্টে। দেখি কোনটা এখানে ভালো দেখি। এই যে এগুলো তো বেশ ভালো, ঘরের মতন পুরো। এই যে এইগুলোর থেকেও ভিউ আসবে। অনেক আছে, ঘুরে একটু দেখতে হবে কোনটা কিরকম। হ্যাঁ, আর অফ সিজন আসলে নিজেরাই ঘুরে ঘুরে চয়েস করে দেখে নেওয়া যাবে। এই যে দেখো কত, এগুলো নতুন তৈরি হচ্ছে। আবার এই যে সব স্ট্রাকচারটা বানিয়েছে সব কাঠ দিয়ে এখানে। এইখান দিয়ে রয়েছে অনেক ভিউ পয়েন্ট। তো মিরাকে আসলেও কিন্তু থাকার প্রচুর অপশন আছে। দেখো এইসব জায়গাতে ভিতরে রাস্তা ঢুকে গিয়ে একদম প্যাংগং এর কাছে ওখানে হোমস্টে। এই যে এত বড় প্যাংগং লেক আমরা দেখছি কিলোমিটার পর কিলোমিটার ইন্ডিয়ার মধ্যে, এটা আমি বলি এটা 40% কিন্তু ইন্ডিয়ার মধ্যে, বাকি 60%টা চায়নার মধ্যে। মানে এতটাই বড় এই লেকটা। আমরা দেখো এতক্ষণ ধরে দেখছি, এতক্ষণ ধরে আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে, তাতে মোটে 40%, হাফও না টোটাল লেকের। এটা দাঁড়িয়ে আছি প্যাংগং লেকের লাস্ট ভিউ পয়েন্টে। এখানে ওই সামনের রাস্তার থেকে গাড়ি নামিয়ে এখানে নিয়ে এসছি। আর এই দেখো এটা প্যাংগং এর লাস্ট ভিউ পয়েন্ট। এই জায়গার জলটা আরো সুন্দর, পুরো ফাঁকা, লোকজন নিয়ে। এখানেও 3 ইডিয়টসের মতন ছবি তোলার জায়গা আছে। আর এখান থেকে কিন্তু প্যাংগং লেক লাস্ট। ইন্ডিয়ার আমরা যে রাস্তা দিয়ে যাবো, রাস্তাটা দিক দিয়ে উপরে চলে যাচ্ছে পাহাড়ে, আর প্যাংগং লেক এখান থেকে ঘুরে চলে যাচ্ছে। প্যাংগং লেক আর দেখা যাবে না। এই দিক দিয়ে গিয়ে প্যাংগং লেক এর পেছন দিয়ে ঘুরে চায়নায় ঢুকে যাচ্ছে। আর এই যে একদম পিছনের যে পাহাড়গুলোর চূড়া দেখা যাচ্ছে, এই পিছনে, সামনেরটা না কিন্তু পিছনের পাহাড়গুলো, ওগুলো সমস্ত কিন্তু চায়নার পাহাড়। এইখানে সমস্ত পাহাড়ের ওপর দিয়ে কিন্তু ইন্ডিয়ান আর্মির সমস্ত পোস্ট রয়েছে। ইন্ডিয়ান আর্মি কিন্তু সারাক্ষণ পাহাড় দিচ্ছে। আর এখান থেকেই চায়নায় ঢুকে যাচ্ছে প্যাংগং লেক। প্যাংগং ছাড়িয়ে আমরা চলে এসেছি, যাচ্ছি এখন চুসুলের দিকে। আর এখানে রাস্তাটা দেখো, এদিকে কিন্তু একদম গাড়ি নেই, টুরিস্ট নেই, জাস্ট দুটো একটা বাইক শুধুমাত্র যাচ্ছে হানলের দিকে। এমনি অক্সিজেন, তাই প্যাংগং অব্দি একটু আধটু গাড়ি ছিল টুরিস্টের। এবারে কিন্তু আর সেগুলোও নেই, পুরো ফাঁকা রাস্তা। দেখো কিরকম বাদিকের যে পাহাড়গুলো, এই পাহাড়গুলোর উপরে একদম চূড়ায় চূড়ায় ইন্ডিয়ান আর্মির বাংকার দেখা যাচ্ছে। উপর দিয়ে পাহাড়ের টপে ওঠার জন্য সরু সরু রাস্তা দেখা যাচ্ছে, কিন্তু সেটা ইন্ডিয়ান সিটিজেনদের জন্য ওটা অ্যালাউ নয় ওখানে যাওয়া। আর আমরা এখন যাচ্ছিলাম দুপাশে পুরো পাহাড়, মাঝখান দিয়ে এরকম পুরো কাজাকিস্তানের মতন, কিচ্ছু নেই চারিদিকে, লোকজন কোনো কিচ্ছু নেই, শুধু মাঝখান দিয়ে একটা রাস্তা, দুপাশ দিয়ে পাথুরে পরিবেশ, আর দুদিকে হচ্ছে এরকম পাহাড় আর পাহাড়। প্যাংগং ক্রস করে আসার পরে এরকম একটা মোড় পড়ছে, এখানে লেখা রয়েছে লাস্ট রেস্টুরেন্ট অ্যান্ড নাইট স্টে চুসুলে। এই বাদিকে দেখাচ্ছে চুসুল হাউস। এদিক দিয়ে যাওয়া যায় হানলের দিকে, কিন্তু এদিকে রাস্তা একটু ঘুরে ফিরে যেতে হবে। তো আমরা এই রাস্তাটা ধরবো, দেন চুসুল ক্রস করে গিয়ে আমরা সেই রোডটাতে উঠবো, যেটা কিনা ডান দিক দিয়ে লের দিক দিয়ে এসে যে রাস্তাটা উঠছে তাতে গিয়ে আবার উঠবো হানলে যাওয়ার জন্য। তো আপাতত আমরা এইটা দিয়েই চুসুল ভিলেজের দিকে আমরা এগিয়ে যাব। এই মোড়টার পরে আবার একটা মোড় এসছে, এই যে একটা রাস্তা ডান দিক যাচ্ছে, এটা দিয়েও যাওয়া যায়, আর একটা বাদিক দিয়ে যাওয়া যায়। বাদিকেরটা পুরো চুসুল ভিলেজের ভেতর দিয়ে পুরো যাবে। আমরা বাদিকের রাস্তাটা নিয়ে নিলাম। গ্রামটা দেখো কিরকম, লোকজন নেই, একদম খুব সামান্য গুটি কয়েক বাড়ি
এখানে দেখো একদম চায়না বর্ডার বলে, এই সাইড যাও, চায়না বর্ডার বলে দেখো এদের বাড়িগুলোতে ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগিয়ে রেখেছে, মানে এরাই হয়তো এদিকে লাস্ট ভিলেজ। প্রত্যেকের বাড়িতেই কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো রয়েছে। দেখো এখানে এই বাড়িটার সামনে, সবকটা বাড়ির ছাদে ছাদেই কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে। হ্যাঁ, রাস্তা দেখে নিয়েছি ম্যাপে, এটাই ওটা, এটা দুটো দিয়েই যাওয়া যেত। পুরো এখন কিন্তু চায়নার কাছাকাছি আমরা। চুসুল ভিলেজে ঢুকে আমরা রাস্তাটা খুঁজে পাচ্ছিলাম না, যদিও রাস্তার ধারে একটা ছোট্ট করে লেখা ছিল হানলের জন্য অ্যারো দিয়ে, বাট আমরা খুঁজে পাচ্ছিলাম না। দেন একটা আর্মির গাড়ি আসলো, এই যে সামনে যাচ্ছে, ওনাদেরকে রাস্তায় জিজ্ঞেস করলাম, দেন বললো যে আমাদের পিছন পিছন চলে আসো, আমরা রাস্তা দেখিয়ে দিচ্ছি। সো ইন্ডিয়ান আর্মি ভীষণ হেল্পফুল, ওরা কিন্তু আমাদেরকে বলে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে চলে যাচ্ছে, নিয়ে গিয়ে মেন রোড যেটা সেটাতে নিয়ে গিয়ে আমরা উঠবো। আমাদেরকে বললো যে আমাদেরকে ফলো করে করে চলে আসো। প্রথমে বলছিল যে আপনারা ভুল দিকে চলে এসছেন, কারণ এই রাস্তাটিতে যাওয়ার দরকার পড়ে না, আর একটা ভালো রোড আছে। বাট তারপরে বললো ঠিক আছে, যেদিকে যখন চলেই এসছেন, ভেতরে ঢুকে গেছেন, দেন চলে আসুন আমাদের পেছন পেছন, আমরা মেন রোডে নিয়ে যাচ্ছি। একটা ওই তিন রাস্তার মোড় আসলো যেখান দিয়ে তুমি বললে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট যে ডান দিকটা যেতে, ডান দিকটা গেলে এইটা হয়তো আসতে হতো না, কিন্তু ওখানে কোনো কেউ ছিল না তো, কোনো লোকজন কিচ্ছু ছিল না, শুধু একটা ছোট রেস্টুরেন্ট ছিল, তা আবার বন্ধ। এই আমরা এসে উঠে যাচ্ছি মেন রোডেতে, এখান থেকেই রোডে উঠবো। আবারও আমরা সেই কালকের মতন কাঁচা রাস্তা ধরে ধরে চলেছি। এই রাস্তা দিয়ে বললে মোটামুটি 70 কিলোমিটার গেলে পরে মেন হাইওয়েতে উঠে যাব, যেটা অ্যাকচুয়ালি প্যাংগং এর থেকে ওদিক দিয়ে ঘুরে আবার আসে সেই হাইওয়েটা। আর এটা আমরা প্যাংগং থেকে মেরাকের দিক থেকে এদিক দিয়ে এসে আমরা চলে যাচ্ছি রেজাংলা হয়ে, আমরা অ্যাকচুয়ালি যাবো এদিক দিয়ে গিয়ে। বললো ইন্দাস রিভার আসবে, ইন্দাস রিভারের ব্রিজ ক্রস করতে হবে আমাদেরকে, তারপরে কি আমরা মেন হাইওয়ে থেকে উঠবো। রাস্তার ধারে একটু খেয়াল রাখতে, ছোট ছোট করে না অনেক জায়গাতে রুট গুলো অ্যারো দিয়ে দিয়ে দেওয়া আছে, যে এটা হ্যাঁ হানলের দিকে যাচ্ছে বা দিক দিয়ে যাচ্ছে এরকম ভাবে। অনেকক্ষণ রাফ রোড দিয়ে এসে তারপরে আবার এই পিচ রাস্তা পেয়েছি। এগুলো একদম নতুন হয়েছে, কারণ পিছনে দেখলাম কনস্ট্রাকশনের কাজ হচ্ছে পিছনেও, তো এইগুলো তো জাস্ট সবে সবে হয়েছে, এখনো পিছনে রোলার চলছে, রাস্তা বানানোর কাজ চলছে। হ্যাঁ, 6 মাসের মধ্যে এই রাস্তার দিকে পুরো কমপ্লিট হয়ে যাবে যা দেখলাম। খুব বেশি না, এরকম মনে হয় পিচ হয়নি, এরকম পার্ট হয়তো 10 থেকে 15 কিলোমিটার মতন ছিল ওই চুসুল ভিলেজ থেকে। তারপর থেকেই আবার এখান থেকে দেখছি পিচ স্টার্ট হচ্ছে, একদম নতুন রাস্তা তৈরি হয়েছে, ভালো কনস্ট্রাকশন, খুব ফাস্ট কিন্তু এদিকে কনস্ট্রাকশন হচ্ছে। এই রাস্তাটাতেই এবার সোজা আমরা পৌঁছে যাব রেজাংলা ওয়ার মেমোরিয়াল, তারপরে মনে হয় মেন হাইওয়েটা আবার আসবে। 70 কিলোমিটার আমাদের বলে দিয়েছে আর্মি অফিসার, রেজাংলা মেমোরিয়াল ক্রস করে আরো যেতে হবে, তারপরে মেন হাইওয়ে যেটা মানে লে থেকে ডিরেক্ট হানলে আসছে, সেই রাস্তাটাতে গিয়ে আমরা উঠবো। রেজাংলা মেমোরিয়ালে এসে এগুলোর সঙ্গে একটু ছবি তুলে নিলাম। দূরের ওই যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, ওদিক দিয়ে যেতে হবে আমাদের হানলের দিকে। এটা হচ্ছে রেজাংলা মেমোরিয়াল, এদিকে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে, এই হচ্ছে গেট, কার্গিল ওয়ার মেমোরিয়ালের মতো। এখানেও একজন আর্মি অফিসার আমাদেরকে গাইড করে দেবে, দেন পুরো ভিতরটা আমরা ঘুরে দেখবো। এখানে একটা ক্যাফেও রয়েছে। রেজাংলা ওয়ার মেমোরিয়ালে এখানে পতাকা উঠছে এবং এখানে সব শহীদদের নাম লেখা রয়েছে। এটা হচ্ছে মেমোরিয়ালটা। এবারে
আমরা যাচ্ছি, ওদের একটা মিউজিয়াম আছে, গ্যালারি, তার দিকে। সামনের এই পাহাড়টার টপেতে যুদ্ধ হয়েছিল, চায়নারা এই টপটায় চলে এসেছিল 1962-তে, তখন থেকে যুদ্ধ শুরু হয়েছিল। এখানে রেজাংলা মেমোরিয়াল দেখে ক্যাফের থেকে কফি আর মোমো খেয়ে এখন আমরা হাতে চিনি নিয়ে বেরিয়েছে। মোমো খেয়ে এমন ঝাল লেগেছে, এখন আমরা কোল্ড ড্রিঙ্কস আর চিনি খাবে খেয়ে এবার আমরা গাড়িতে উঠে হানলের দিকে যাব। হানলে এখান থেকে অনেকটা টাইম দেখাচ্ছে, প্রায় 2.5 ঘন্টার মতন, মানে আমাদের পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে, 6টা বেজে যাবে। আর এই যে পাহাড়টা, এই পাহাড়টার উপরেই কিন্তু যুদ্ধ হয়েছিল 1962-তে। এই যে যেটা দেখা যাচ্ছে ঠিক লাইট পোস্টের পিছনে এখানে। আরেকটা বলি, এইখানে ওয়ার মেমোরিয়ালের ভিতরে সুন্দর ভিডিও একটা শো আছে, সেটা কিন্তু অবশ্যই তোমরা আসলে পরে দেখো। অডিও ভিডিও শোটা দেখেছো কি সুন্দর পতাকা উঠছে। চায়নাদের হারিয়ে দিয়ে যে জায়গা দখল করেছে, নিজেদের জায়গা ফিরে নিয়ে এসছে, তার প্রমাণ এই পতাকা ওরা। চলো গাড়িতে উঠি আর বেরোই, এখন অনেকটা যেতে হবে। রেজাংলা ওয়ার মেমোরিয়াল থেকে বেরিয়ে আবার আমরা ধরে নিয়েছি হানলের রাস্তা, এরমভাবেই যাচ্ছে। পিছন দিকে পিচ হচ্ছে, হোপফুলি কয়েক মাসের মধ্যে পুরো রাস্তাই একদম পিচ হয়ে সুন্দর হয়ে যাবে। বললো কিছুটা যাওয়ার পরে পিচ রাস্তা পড়বে এবং তারপর সেই রাস্তা দিয়ে আরো কিছুটা গিয়ে লোমা ব্রিজ ক্রস করতে হবে, ইন্দাস রিভারকে। লোমা ব্রিজ ক্রস করে তারপরে ওই লে থেকে হানলের যে হাইওয়ে যে রাস্তা, সেই রাস্তায় গিয়ে আমরা মিশবো। বছর খানেকের মধ্যে এদিকে রাস্তাটাও পুরো একদম রেডি হয়ে যাবে, সুতরাং তখন প্যাংগং থেকে হানলে আসতেও একদম পুরোটাই ভালো রাস্তা পাওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ হ্যাঁ, কারণ এখন অনেক সময় রাস্তাটা বন্ধ করে কাজ হচ্ছে, তো নিচে মাঠ ঘাটের মধ্যে নামিয়ে দিচ্ছে, সেখানে অনেক উঁচু নিচু পাথরের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, গিয়ে কিছুটা জায়গায় গিয়ে আবার এই উঠে এই রাস্তাটা আসতে হচ্ছে। তো এখন নিচু গাড়ির ক্ষেত্রে একটুখানি কিন্তু চাপ, এরকম পাশে পাথর ফেলা মাঠের মধ্যে নেমে যেতে হলে। এরকম রাস্তা দিয়ে যেতে যেতে সাইডে একটা ছোট লেকের মতন পড়লো, এইখানে বসে পাহাড় আর মাঝখানে একটা লেকের মতন জায়গা। ওই জন্যই এদিকে আসার সময় লেখা ছিল এক জায়গায় যে লেকের দিকে কেউ গাড়ি নিয়ে না যায়। পাহাড়ের কোলে একটা ছোট লেক, আর দূরে এরকম নিচে পাহাড়। ড্রাইভার চেঞ্জ হয়েছে, এই যে এখন চালাচ্ছিল, পোষাচ্ছিল না, ওই জন্য বললে একটু টেনে চালিয়ে টাইম বাঁচাবে। দিলাম ঠিক আছে চলো। পিচ রাস্তায় 40-50-এ চালাচ্ছে এখন উঠতি ড্রাইভার তো, এদের একটুখানি প্রচুর একটুখানি এরকম কুচকুচ কুচকুচ করে সবসময়, এগুলো কিছু করার নেই, চলো একটু। কিছু উঠতি ড্রাইভার না, যেখানে ভালো রাস্তা সেখানে কেন আমি 40-50-এ চালাচ্ছি। ওই দূরের ভিউটা দেখো, একদম পুরো একটা মাঠ সামনে। এইসব জায়গাগুলোতে মানে এই রাস্তাটার থেকে নামার পরে সব পিচ নিয়ে নিয়ে যাচ্ছে লরিগুলোতে করে। এদিকে দেখো পাহাড়গুলো কিরকম লাল, দেখো এই সামনের পাহাড়টা লাল হয়ে গেছে। বাইরে বেশ ঠান্ডা হাওয়া আছে, গাড়ির ভিতরে রোদের জন্য গাড়ির ভিতরে বেশ গরমই লাগছে। ওই উপরে একজনকে বসে রয়েছে সেখানে, ওদিকের পাহাড়গুলো আবার অন্যরকম, মাটি মাটি। আবার খারাপ রাস্তায় এসে পড়লাম।
রোদ রয়েছে, বাট এদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে, রোদ নেই। আরো কিছুটা এগোনোর পরেই এই বাদিকে ইন্দাস রিভার আসবে। ইন্দাস রিভার আসলেই দেন আরো কিছুটা এগিয়ে লোমা ব্রিজ থেকে বাদিক নিতে হবে। কিন্তু এখানে রাস্তা এতটাই খারাপ যে প্রচুর টাইম লাগছে যেতে। ভাঙাচোরা রাস্তা, গাড়ির ভিতরের জিনিসপত্র না সব এদিক ওদিক হয়ে যাচ্ছে, তছনছ হয়ে যাচ্ছে, এত সব জিনিস রয়েছে গাড়ির ভিতরে। নেক্সট বার থেকে কিচ্ছু নিয়ে আসবো না, একদম 2-3টে ব্যাগ থাকবে খালি। পাহাড়গুলো দেখা পুরো বালি পাহাড়, একদম বালি ঝরে ঝরে এসে পুরো রাস্তার মধ্যে পড়েছে, একদম বালি দিয়ে দিয়ে ভর্তি পুরো রাস্তাটা। এই অ্যাট লাস্ট আমরা লে হানলের হাইওয়েতে এসে উঠলাম। এদিক দিয়ে লেহ থেকে আসছে, এই যাচ্ছে হানলের দিকে, এই আসছে লোমা ব্রিজ সামনে। লোমা ব্রিজের ঠিক সামনে এখানে চেকপোস্ট, এখানে পারমিট দেখালাম, দিন পর এখান থেকে এগোবো। এখানে একজন অফিসার ছিল, সে বলে দিল যে যেহেতু 4x4 গাড়ি নয়, তো উমলিংলা যাওয়ার সময় ফটিলা হয়ে যেতে, আর ফেরার সময় মাঠের মাঝখান দিয়ে যে লোকে যায় সেখান দিয়ে আসতে, কারণ ওখানে এখন বললো কাদামাটি ঘাস ফাস থাকবে, তো গাড়ি উঠবে না যাওয়ার সময়। ফেরার সময় দিক দিয়ে চলে আসতে বললো, যাওয়ার সময় ফটিলা ইউজ করতে বললো। এই যে ইন্দাস রিভারকে ক্রস করে এই পাশে এসে ঢুকলাম হানলের রাস্তায়। এই রাস্তা ধরে যেতে হবে, গিয়ে সামনে বললো আই লাভ হানলে লেখা, সেই লেখার থেকে বাদিকে চলে যাচ্ছে ফটিলা উমলিংলার দিকের রাস্তা, আর ওইখান থেকে ডান দিকে 1.5 কিলোমিটার ঢুকলেই সমস্ত হোমস্টে পাওয়া যাবে। বললে রাতের দিকে টেম্পারেচার অনেকটাই নামবে, তো গরম জামা কাপড় সব কিছু সবসময় গায়ে দিয়ে রাখতে। তো চলো এখান দিয়ে গিয়ে, সামনের থেকে ভালো রাস্তা আছে, এই যে লে হানলে হাইওয়ে আছে, এখান থেকে উঠে যাবো পিচ রাস্তায়। দেখে নিয়ে একবার এখান থেকে হানলে কতটা দেখাচ্ছে। হানলে সোজা 50 কিলোমিটার, ঠিক আছে। এরকম রাস্তা থাকলে পরে 1 ঘন্টায় পৌঁছে যাবো। চলো এগোই। আসতে আর 10-12 কিলোমিটারের মতন বাকি, চলেই এসছি প্রায়। এরকম সুন্দর রাস্তা, এই যে 13 কিলোমিটার বাকি। ডান দিকে এখানে সানসেটও হয়ে গেছে, খুব কম গাড়ি, মাঝে মধ্যে একটা করে এরকম আসছে, আর এরকম সুন্দর রাস্তা। তবে একটা জিনিস খুব ডেঞ্জারাস এই রাস্তাটাতে, এরকম খুব স্মুথ একদম স্ট্রেট রাস্তাটা যেতে যেতে হঠাৎ করে একদম নিচে হুট করে ডিপে নেবে, আবার উঠছে। তো লাকিলি সেইগুলোর ঠিক 100 মিটার আগে করে একটা বোর্ড দেওয়া আছে যে স্টিপ স্লোপ বলে 100 মিটার হেড, তো সেটা দেখে স্লো করতে হচ্ছে। ওটা থেকে স্লো না করলে কিন্তু মারাত্মক অ্যাক্সিডেন্ট হতে পারে, কারণ একদম পুরো এরকম স্ট্রেট একদম স্মুথ রাস্তা যেতে যেতে হুট করে ডাউন হয়ে যাচ্ছে, এবং অনেকটা
10-20 ফিট 25 ফিট 30 ফিট করে ডাউন হয়ে যাচ্ছে রাস্তাটা, হঠাৎ করে গিয়ে আবার উঠছে সঙ্গে সঙ্গে। তো ওইখানে কিন্তু গাড়ি পুরো জাম্প করে যাওয়ার একটা হিউজ চান্স আছে ওই হাই স্পিডে যদি চলতে থাকা হয়। তো সেইটা কিন্তু এই রাস্তা একটু খেয়াল রাখতে হবে, আদারওয়াইজ রাস্তা ভীষণ ভালো। হানলে আর মাত্র 4 কিলোমিটার বাকি। রাস্তাটাতে কোনো আলো নেই বলে দেখো কি সুন্দর রাস্তাটা সাইড দিয়ে রিফ্লেক্টর লাগানো, এবং এই যে মাঝে মধ্যে এরকম খুব স্টিপ স্লোপ রয়েছে, আবার এরকম ভাবে উঠছে, উঠে দেখতে পাওয়াটা খুব মুশকিল। তো এইগুলো কিন্তু 100 মিটার আগে আগে ইন্ডিকেশন দেওয়া রয়েছে। আর রাস্তার দুধার দিয়ে একদম সুন্দর রিফ্লেক্টর লাগানো, যাতে রাত্রিবেলা অন্ধকারে পুরো রাস্তাটা বোঝা যায় কোন দিকে যাচ্ছে। ওই দূরে হালকা হালকা আলো দেখতে পাওয়া যাচ্ছে, ওটাই হানলে ভিলেজ। আর মাত্র 3 কিলোমিটার বাকি। একটা আই লাভ হানলে বলে একটা লেখা আসবে, সেখান থেকে বাদিকের রাস্তাটা ওই ফটিলা হয়ে উমলিংলার দিকে যায়, আর সোজা রাস্তাটা ঢুকে যায় হচ্ছে হানলে ভিলেজে। তো এসেই গেছি অলমোস্ট। দূরে গ্রামের সমস্ত লাইটগুলো দেখা যাচ্ছে, ক্যামেরায় হয়তো বোঝা যাবে না, বাট খালি চোখে ভালোই দেখা যাচ্ছে দূরে সমস্ত গ্রামে আলো জ্বলছে। টাইম এখন 6:09, 6:15-20 মধ্যে আমরা পৌঁছে যাব। সন্ধ্যা প্রায় 6:30 7টা নাগাদ আমরা হানলেতে ঢুকে 2-3টে হোমস্টেতে খোঁজাখুঁজি করে কোথাও রুম না পেয়ে লাস্টে এসছি, কি নাম এটা, হলিডে ইন হোমস্টে হানলেতে। পাহাড়ে কিছুটা ওপরে উঠে এই হোমস্টেটা, সেখানে এসে রুম পেয়েছি। প্রথমে তো রুম দিচ্ছিলই না এরা, কারণ কোনো গেস্ট নেই, সেই জন্য রুম দিচ্ছিল না। বলছিল যে ওদের নল থেকে নাকি জল আসছে না, জমে যাচ্ছে, এই সমস্ত বলে রুম দিচ্ছিল না আমাদেরকে। তো তারপর আমরা অনেক বলাতে দেন তারপরে বলছে ঠিক আছে দেবে, একটা রুম আমাদেরকে দিয়েছে। দেন দেখলাম আরও একজন এইখানে ছিল, বিহারের একজন, 4-5 দিন ধরে সে এখানেই রয়েছে। তো যাই হোক, কালকেদের অনেক গেস্ট আসবে, ওই জন্য আজকে কাউকে দিতে চাইছিল না, বলার পরে তারপর দিয়েছে। এসে ঝটপট করে 8টা 8:15 এরকম সময় ডিনার কমপ্লিট করে নিয়েছি আমরা। ডিনার কমপ্লিট করে নিয়ে এসে এখন ঘরে চলে এসেছি। চারিদিকে এখানে আবার রাত্রি 11টা বাজলে পুরো কারেন্ট ফারেন্ট সব বন্ধ হয়ে যায়, তার জন্য এখানে সব কিছু চার্জে বসিয়ে রেখেছি। ওদিকে মোবাইলের চার্জ হচ্ছে। তো এগুলো সমস্ত কিছু চার্জ ফার্জ হয়ে গেলে পরে একটু বাইরের থেকে ডাকবে টেলিস্কোপ দিয়ে গ্যালাক্সি দেখার জন্য। এমনি মোবাইল দিয়ে একটা ছবি তুলেছি, বাট টেলিস্কোপ দিয়ে ভালো করে দেখা যাবে। 150 টাকা করে পার হেড নিচ্ছে ওটার জন্য। তো বললো রেডি হলে পরে ডাকছে, দিন গিয়ে দেখবো। দেখে ঝটপট করে ব্যাক করে এসে শুয়ে পড়তে হবে, কালকে সকাল সকাল উমলিংলার জার্নি। তো চলো, এই এপিসোডটা প্যাংগং থেকে এখানে এই পর্যন্তই এন্ড করলাম। কাল সকালবেলা একদম দেখা হবে উমলিংলার জার্নিতে।